আসসালামু আলাইকুম। শেষ কবে আপনাদের জীবনে এমন সময় আসছে যে আপনার পেটে খুবই ক্ষুধা, আপনি একটা দোকানের সামনে দাঁড়ায় ভাবতেছেন যে এটা খাবো, পকেটে হাত দিয়ে দেখলেন কোনো টাকা নেই। আপনার সাথে থাকা মানুষটাকে আপনি বলছেন যে সমস্যা নাই, চলো রুমে যাই, ফ্রেশ ফ্রেশ হই, তারপর খাইতে বের হবো একেবারে। আপনি রুমে গেলেন, ফ্রেশ হলেন, বসে আছেন, শুয়ে আছেন, ভাবতেছেন খেতে যেতে হবে, টাকা ম্যানেজ করতে হবে। টাকা কই থেকে আসবে আপনি জানেন না, ভাবতে ভাবতে রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল, আপনাকে মাঠে যেতে হবে বা আপনাকে কাজে যেতে হবে বা যে কোনো জায়গায়। আপনার পকেটে তো টাকা নেই, আপনি এক দেড় কিলোমিটার ওই রাস্তাটা হেঁটেই চলে যাওয়ার চিন্তা করলেন। আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা আমরা, আমাদের বোধহয় এরকম সময় কম বেশি সবার জীবনে আসে, কারো আগে কারো পিছে। আমার জীবনে এসেছে গত কিছুদিন, আমি অনেকবার এরকম একটা সময় পার করেছি। সব গল্প বলবো, অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি আমার গল্প বলবো, এই ভিডিওতে আমার এনসিএল জার্নির গল্প বলবো। সো সময়ের আসলে অনেক মূল্য। আমি পার্সোনালি বিলিভ করি প্রত্যেকটা মুহূর্তকে কাউন্ট করা উচিত, প্রত্যেকটা সময়কে মূল্য দেওয়া উচিত, প্রত্যেকটা মিনিটকে মূল্য দেওয়া উচিত। সো ওই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব, আমার গল্পে যাদের ইন্টারেস্ট নাই তারা সময় নষ্ট করবেন না। আর যাদের এরপরও উপরন্ত সময় আছে, যারা মনে করেন যে না ভাইয়ের গল্পটা একটু শুনে দেখি, এনসিএল জার্নিটা একটু শুনি, জানি কেমন ছিল, তো তারা অবশ্যই আমার ভিডিওতে থাকতে পারেন। অ্যান্ড আপনাদেরকে আমার গল্পে স্বাগতম। একদম শুরু থেকে শুরু করা যাক। আমি নিজের নামে কাজ করবো এরকমটা আসলে চিন্তা করিনি, এনসিএল এর আগেও চিন্তা করিনি। থ্যাঙ্কস টু তান ভাই, তাওসিফ তান, আমার এক্স কলিগ। উনি বারবার আমাকে অনেকবার, কতবার যে হচ্ছে এই জিনিসটা বলেছে যে উৎস, তুমি এত প্লেয়ারের সম্পর্কে জানো, এত প্লেয়ারের গল্প জানো, তুমি এত সুন্দর মতো প্লেয়ারদের গল্প বলতে পারো, প্লেয়ারদেরকে তুলে ধরতে পারো, কেন তুমি নিজের একটা প্ল্যাটফর্ম করতেছো না যেখানে তুমি সবার গল্প বলবা, অজানা গল্প, যেই গল্পগুলো আমরা জানি না, সবার গল্পটা তুলে ধরবা। অনেক বলতো, আমি আসলে ওইভাবে কখনো প্রাধান্য দিইনি। এবার একটা সময় গিয়ে মনে হলো যে একবার কি ট্রাই করে দেখা যায়। আমি যে কোনো দৌড়ানোতে দেব চৌধুরীর শরণাপন্ন হই, বলতে একেবারে আপত্তি নেই, কারণ উনি আমার বস, আমার চাকরি জীবনের প্রথম গুরু, একমাত্র গুরু। এবং উনি হাতে কলমে আমাকে শিখিয়েছেন আসলে কাজটা কিভাবে করা উচিত, কিভাবে করতে হয়। সো আমি যে কোনো দোটানা থাকলে কাজ রিলেটেড, আমি দাদার শরণাপন্ন হওয়ার চেষ্টা করি সবসময়। দাদা প্রথম ব্যক্তি যে আমাকে একটা মানে ভালো হেল্প করে আমাকে বলল, উৎস এই জিনিসটা আমি আপনাকে দিলাম, এটা কখনো আপনাকে ফিরাই দিতে হবে না, আপনি নতুন একটা কাজ শুরু করতেছেন, খুব ভালো মতো কাজ করেন, আমার দোয়া থাকলো আপনার সাথে। সো এরপর আসলে এই ভাবনাতে পৌঁছানো যে না, আমি এবার নিজের নামেই করব, যাই চেষ্টা করে দেখি, দেখা যাক শেষ অবধি মানে কিভাবে সার্ভাইভ করি বা কিভাবে কতটুকু যেতে পারি। আমার সবচাইতে কম বোন তো আমার আম্মুর সাথে। ছোটবেলা থেকে দেখা যাইতো যে যত মায়ের খাইছি, যত গালি খাইছি, যত ধমক খাইছি, যত শাসন, সব কিছু আম্মুই করছে। আব্বু কখনো শাসনও করতো না, আব্বু কখনো ধমকাইতো না, গালিও দিত না। আব্বু সবসময় স্বাধীনতা দিত। ওই যে ছোটবেলা থেকে হয় না যে আপনার মনে হয় যে কেন আমাকে খেলতে যাইতে দিতেছে না, কেন আমাকে আটকে রাখতেছে, কেন মারতেছে, অনেক কিছু। সো আমার আম্মুর প্রতি আমার ছোটবেলা থেকে অনেক অভিমান, অনেক অভিমান থাকতো। কিন্তু এই একটা মানুষ সারা জীবন সবসময় আমাকে, যখন আমি যা চাইছি, এই একটা মানুষ আমাকে এনে দিচ্ছে। সেটা খুব ছোটবেলায় যখন ক্যারাম বোর্ড চাইতাম, সাইকেল চাইতাম, জেদ ধরতাম, তখন এনে দিত। এখনও যখন একটা নতুন কিছু চিন্তা করি, আমার স্যামসাং S20 আলট্রার ডিসপ্লেটা চেঞ্জ করছি, নষ্ট হয়ে গেছিলো, আম্মু টাকা ম্যানেজ করে দিছে ধার করে। আমি কাজ শুরু করার আগে একটা ক্যামেরা কিনবো, শাকিল ভাই স্পেশালি, আমরা একসাথে থাকি, সবসময় বলতো যে ভাই কাজ শুরু করতেছেন, অ্যাটলিস্ট একটা ক্যামেরা কিনেন, এই ক্যামেরাটা কিনেন, অন্তত পক্ষে সাউন্ড কোয়ালিটিটা আর ক্যামেরা মানে ভিজুয়ালটা খুব ভালো হওয়াটা খুব জরুরি। উনি অনেকটা জোর করতো, অনেক জোর করতো যে ভাই ক্যামেরাটা কিনেন কিনেন কিনেন। আম্মুকে বললাম, টাকা নাই আমি জানি। আম্মু কেমনে যেন কিছুক্ষণ পর কল করে ম্যানেজ করে দিল। আম্মু বললো যে কত টাকা লাগবে, পাঠাই দিতেছি। সো লাইফে যত কিছু পাইছি, যা কিছু পাইছি, এখন অবধি যত জায়গায় আছি, যেখানে আছি, যতটাই হয়তো সামনে যাব, অফকোর্স আমার আম্মুর জন্য। সো আম্মুর প্রতি কৃতজ্ঞতা কোনোদিন শেষ হবে না। আমি একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করবো,
আমার এই ভিডিওটা যদি ইয়াং কেউ দেখে থাকেন, আপনাদের মধ্য থেকে কেউ যদি এই কারণে আপনাদের মায়ের উপর অভিমান করে থাকেন যে আপনাদের মা আপনাদের অনেক শাসন করতেছে, আপনাদের স্বাধীনতা দিচ্ছে না, প্লিজ এই জিনিসটা করবেন না। কারণ বড় হওয়ার পর আপনার আফসোস হবে যে একটা সময় আপনি আপনার মায়ের প্রতি অভিমান করছিলেন, যে মানুষটা সব সময় আপনার ভালোবাসাটা, আপনার রেসপেক্টে রিজার্ভ করতো। সো আমার এটা একটা মেসেজ থাকবে সবার প্রতি। যাই হোক, আম্মু আমাকে ওই রাস্তাটা করে দিল যে আমি নিজে কাজ করতে পারি। শুরু করলাম জার্নি আমার কাজিন মোহাব্বতকে নিয়ে। পুরো জার্নিটাতে এই যে 48-50 দিনের হবে হয়তো, পুরো সময়টাও আমার সাথে ছিল। আমার স্ট্রাগলের বন্ধু, আমার ভালো সময়ের বন্ধু, খারাপ সময়ের বন্ধু, না খেয়ে থাকার বন্ধু, সব কিছুর বন্ধু। সো মানে মহব্বত থাকবে, মহব্বত এই জার্নিতে খালি না, আমার গল্প যতদিন আসবে, উৎসব আমাদের গল্প যতদিন আসবে, মহব্বত ইনশাল্লাহ থাকবে। সো জার্নি শুরু করলাম, পকেটে টাকা পয়সা নাই, জাস্ট একটা স্বপ্ন আছে যে আমি শেষ করব, আর একটা প্যাশন যে যত যাই হয়ে যাক এনসিএল তো মিস করার ছেলে আমি না, কখনো না, কোনো দিন না। আমি সবসময় একটা কথা বলে আসছি, আমি যদি কোনো দিন দেশে বাইরেও চলে যাই, আমি হয়তো ওই একটা টাইম এনসিএল, ওই টাইমটাতে হয়তো আমি দেশে আসবো, মাঠে বসে খেলা দেখবো, নতুন প্লেয়ারদের গল্প জানবো। এটা আমার একটা প্যাশনের জায়গা। আমার সবসময় মনে হয় যে এই প্লেয়ারটাকে নিয়ে 5 বছর পর সবাই মাতামাতি করবে, আমি যাতে ওই সময় ওই প্লেয়ারটার আর্লি ডেজের গল্প বলতে পারি। কারণ ওই প্লেয়ারটা যখন খেলা শুরু করছিল, আমি যাতে বলতে পারি ওকে তো আমি ওই বয়সে দেখছি, যেই বয়সে কেউ চিনতো না। অনেককে নিয়ে হয়তো রিপোর্টও করা হয়, ফার্স্ট রিপোর্ট আমি করি, ফার্স্ট ইন্টারভিউ আমি করি। সো এটা আমার একটা প্যাশনের জায়গা। অ্যান্ড এখানেও মানে দাদার প্রতি একটা অনেক বড় ধন্যবাদ দেওয়ার জায়গা থাকে, কৃতজ্ঞতা জানানোর জায়গা থাকে। কারণ একদম খুব কম প্রতিষ্ঠান আছে, অ্যাকচুয়ালি নাই, যারা ধারাবাহিকভাবে ডোমেস্টিকটা কাভার করে, টু বি ভেরি অনেস্ট। দাদা আমাকে অলরাউন্ডার ওই সুযোগটা করে দিচ্ছিল, সবসময় দিত। যে সময় হচ্ছে সবাই হয়তো ইন্টারন্যাশনাল সিরিজ নিয়ে ব্যস্ত, ওই সময় দাদা অনেক একটা নিজের ট্যুর থেকেও আমাকে টাকা ম্যানেজ করে দিচ্ছিল যে উৎসব আপনি এই ট্যুরটা করে আসেন, যান, সমস্যা নেই। সো উনি আমাকে ওই জিনিসটাতে নিয়ে যেতে পারছেন যে এই উৎস ডোমেস্টিকটা আপনার জায়গা, অ্যান্ড ওই জায়গাটাতে আপনি খুব ভালো করতে পারেন, আপনার পক্ষে ভালো করার অ্যাবিলিটি আছে। দাদা সবসময় আমাকে ডোমেস্টিক কভার করার সুযোগ করে দিত, এনসিএল, ভিসিএল, প্রিমিয়ার লিগ তো অলমোস্ট সবাই করে। সো সবসময় আমি ডোমেস্টিকে থাকতাম। অ্যান্ড শুরু থেকে একটা জিনিসই ভাবতাম যে সাকিব, তামিম, রিয়াদ ভাই, যারাই মানে সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই, যারাই আছে, মানে ওদের পেছনে তো আসলে ছুটে লাভ নাই, আমি তো অনেক ইয়াং। আমি সর্বোচ্চ ছুটতে পারি যারা ভবিষ্যতে সাকিব, ভবিষ্যতে তামিম, ভবিষ্যতে মুশফিক, ভবিষ্যতে রিয়াদ, ভবিষ্যতে মাশরাফি, বা ভবিষ্যতে তারকা সুপারস্টার। আমি সবসময় ইয়াংদের পেছনে ছুটতাম, আর ওই ইয়াং প্লেয়ারদের আসলে পাওয়া যেত এনসিএলেই। কত প্লেয়ার চোখের সামনে দেখলাম খেলতে শুরু করলো, কত প্লেয়ার এখন ওদেরকেই দেখি ন্যাশনাল টিমের তারকা, ভালো লাগে। সো এনসিএল হলো আমার কাছে ওই রকম একটা জায়গা, যেই জায়গায় আমি যে কোনো মূল্যে যে কোনো সময় থাকতে চাই, এবং গত কয়েক বছর ধরে আমি এনসিএলে সব সময় ছিলাম। অ্যান্ড ইনশাল্লাহ কোনো দিন যাতে যদি এমন না হয় যে কেউ ষড়যন্ত্র করলো বা কেউ আমাকে যে কোনো ওয়েতে আটকানোর চেষ্টা করলো, তাহলে কোনো দিন ইনশাল্লাহ এমন দিন আসবে না যে উৎস মাহমুদ এনসিএলে থাকবে না। ইনশাল্লাহ কোনো দিন আসবে না, আমি অন্তত এরকম দিন কোনো দিন দেখতে চাই না। যাই হোক, এবারে এনসিএল জার্নিটা অন্যরকম ছিল। নর্মালি সবসময় তো আসলে কখনো অলরাউন্ডার থেকে করছি, লাস্ট ইয়ার বিডি ক্রিক টিম থেকে করছি, সবাই সবসময় আমাকে সুযোগ করে দিচ্ছে, সবার জন্যই ধন্যবাদ। দাদার প্রতি তো অনেক ধন্যবাদ, স্পেশালি বিডি ক্রিক টিমের ইমরান ভাই, জাভেদ ভাই, প্রত্যয় ভাইরা আছে, সবার প্রতি আসলে অনেক ধন্যবাদ। সবাই আমাকে গত ইয়ারে ওই সুযোগটা করে দিছিল, ডোমেস্টিক কাভার করার সুযোগ যারাই করে দেয় তাদের প্রতি আসলে কৃতজ্ঞতার আমার শেষ নাই। এই বছরেরটা আসলে একটু ডিফারেন্ট ছিল এই জন্য, কারণ নিজের নামে নিজের খরচে জাস্ট একটা স্বপ্ন, একটা প্যাশন নিয়ে আগানো। অন্য সময় যেটা হয়তো 2000 বা 2500 টাকা হোটেল ভাড়ার জন্য থাকতো, খাওয়ার জন্য 600 টাকা থাকতো, নর্মালি যাতায়াত, হোটেল থেকে মাঠে যাবেন, মাঠ থেকে হোটেলে আসবেন, বা আদার্স যাতায়াত, এগুলোর জন্য 600 টাকা থাকতো, 700 টাকা থাকতো, সব কিছু যাতায়াত থাকতো। মানে আপনি অনেক খরচ করার পর আপনার টাকা বেঁচে যেত, অনেক টাকা বেঁচে যেত। সো ওই জায়গা থেকে এবার নিজের খরচে যাওয়া, এবং কোনো রকম একটা রাউন্ড শেষ হতে না হতে আপনি ভাবতেছেন যে আপনার পকেটে তো আসলে টাকা নেই, নেক্সট রাউন্ডগুলো কীভাবে এতগুলো হবে, এতগুলো রাউন্ড বাকি। সো আমি নাম বলবো না, অনেকেই আছে আমাকে অনেক ভালোভাবে সাহায্য করেছে। আশা করিনি এতটা ভালো মতো কেউ হেল্প করবে, সাহায্য করবে। আমি মানে প্রত্যেকটা রাউন্ডেই কেউ না কেউ মানে আল্লাহর তরফ থেকে উসিলা হয়ে আসছে, আমাকে সাহায্য করছে, আমাকে সার্ভাইভ করতে হেল্প করছে, আমাকে টিকে রাখতে হেল্প করছে। অ্যান্ড ওরা ওই জিনিসটা মেক শিওর করছে আমি যাতে এনসিএলে থাকি, এনসিএলটা কাভার করতে পারি। সো ওই প্রত্যেকটা মানুষের জন্য, যদি আপনারা দেখে থাকেন আপনারা জানেন আমি আপনাদের কথা বলতেছি। সো আপনাদের অনেক থ্যাংক ইউ, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি।
মানে আপনারা না থাকলে আমার এনসিএল জার্নিটা শুরু হয়েছিল, শেষ হইতো না, কখনো হইতো না। সো আলহামদুলিল্লাহ, দোয়াও করি ইনশাল্লাহ আপনারা অনেক বড় ক্রিকেটার হন, অনেক যে যে জায়গায় আছেন অনেক বড় হন নিজেদের কর্মক্ষেত্রে, কারণ অনেকেই তো হেল্প করছেন। তো প্রত্যেকের জায়গায় অনেক বড় হন, অনেক সফল হন আপনারা। মনের দিক থেকে আরও যত বড় মানুষ, কর্মক্ষেত্রে ততটাই সাকসেসফুল হন। এই দোয়া সবসময় থাকবে, আমি আপনাদের সবসময় মনে রাখবো, সারা জীবন মনে রাখবো, কখনো বলবো না। সো ওই দিনগুলো আসলে যেহেতু মানে কোনো কিছু এরকমভাবে ছিল না, সো ওই দিনগুলো সবসময় একটু টাফ, যে আমি প্রত্যেকদিন মাঠে যাচ্ছি, সেম এনার্জি নিয়ে যাওয়াটা, সেম ডেডিকেশন নিয়ে যাওয়াটা সবসময় একটু ডিফিকাল্ট ছিল। আপনি জানেন না আপনি মাঠে কিভাবে পৌঁছাবেন, আপনি জানেন না মাঠ থেকে ফেরার পর আপনি কিভাবে সার্ভাইভ করবেন, আপনি জানেন না কালকে আপনার কপালে খুব ভালো একটা হোটেল জুটবে কিনা, কিংবা কিভাবে থাকবেন, কোথায় থাকবেন। সো এরকম অনেক ইনসিকিউরিটি থাকার পরেও আপনি প্রত্যেকদিন মাঠে হাজির হচ্ছেন, সেম মোটিভেশন নিয়ে, সেম এনার্জি নিয়ে খেলাটা দেখার চেষ্টা করছেন, প্র্যাকটিসটা দেখার চেষ্টা করছেন, এবং ওই সব প্লেয়ারদের খোঁজার চেষ্টা করছেন যে প্লেয়ারদের গল্পটা হয়তো অনেকেই জানে না, কিংবা যে পারফরমেন্সটা সবার সামনে তুলে ধরা উচিত। সো এটা এই দিকটা দিয়ে আমার নিজের প্রতি নিজের ভালো লাগা কাজ করে, অ্যান্ড আমি মনে হয় যে আমার এই ব্যাপারটা নিয়ে নিজের জন্যই নিজের গর্ব হওয়া উচিত, কারণ যত ডিফিকাল্টিসই আসছে আমি ফেস করছি আলহামদুলিল্লাহ, এবং আমি শেষ অবধি যাওয়ার চেষ্টা করছি এবং শেষ অবধি গেছি। খুব ভালো রিপোর্ট করছি তা বলবো না, খুব খারাপ কিছু করছি তাও বলবো না। চেষ্টা করছি যারাই ভালো পারফর্ম করছে, চেষ্টা করছি যাদের গল্পটা তুলে ধরা দরকার ছিল, চেষ্টা করছি যারাই আমার কাছে মনে হয়েছে যে ফিউচারে যে অনেক ভালো বড় হতে পারে, সবার গল্প তুলে ধরার, সবার কাছে পৌঁছানোর। সো এটা অনেক বিশেষ কিছু ছিল, আফসোসেরও জায়গা আছে অনেক। এবারের এনসিএল আসলে বেশ অনেক কিছু আমি মিসও করেছি। মার্শাল আইয়ুব ভাইয়ের মাইল ফলক, শুভাগত হোম দাদার একটা ভালো মাইল ফলক স্পর্শ করলো উনি, শামসুর রহমান শুভ ভাইয়ের বিদায়, অনেকের অনেক কিছুতে আমি আসলে থাকতে পারিনি। রুয়েল মিয়ার টানা 2টা ইনিংসে 5টা উইকেট পাইলো, আমি অন্য মাঠেই ছিলাম, বাট আমি রুয়েল মিয়ার গল্পটা তুলে ধরতে পারিনি, আমি মিশু ভাইয়ের গল্প তুলে ধরতে পারিনি। একটা ইনিংসে তিনি খুব ভালো বোলিং করেছেন, রুয়েল মিয়ার মিশু ভাই মিলে পার্টনারশিপ করে ভালো বোলিং করেছেন, আমি আসলে ওই জায়গাগুলোতে পৌঁছাইতে পারি নাই। এটা তানভীর ইসলাম হাইস্ট উইকেট টেকার, তাকে নিয়ে আমি একটা রিপোর্ট করতে পারিনি, যদিও তিনি প্রতিষ্ঠিত, সো ওই জায়গা থেকে হয়তো খুব বেশি আফসোস নাই, বা তারপরও ছিলাম তো কখনো না কখনো তার, মানে তিনি যে মাঠে খেলেছেন ওই মাঠে, হয়তো ওই দিনটাতে উনি পার্টিকুলারলি ভালো করেননি, যখন ভালো করেছেন তখন ছিলাম না, বা তারপরও ভালো তো করেছেন। চট্টগ্রামের একটা ব্যাটসম্যান আছে, সবার নাম তো আসলে মনে পড়ে না, সম্ভবত বিজয় নাম, ইরফান শুকুর ভাই ওকে নিয়ে একটা ডে দিছিল, ডেতে কি স্টোরি দিছিল, কি লেখা ছিল এটা স্পষ্ট মনে নেই, তবে এতটুকু মনে আছে যে এই প্লেয়ারটা অন্য অনেকের চাইতে আলাদা, আর ভবিষ্যতের স্টার প্লেয়ার হওয়ার মতো অ্যাবিলিটি তার আছে। সো ইরফান শুকুর ভাই যখন ওইরকম একটা স্টোরি দেয় তখন আসলে ওটাকে গুরুত্ব দেওয়ার মতো, আমার ওই আফসোসটা আছে যে আমি থাকতে পারিনি, আমি ইকবালের সেঞ্চুরিতে থাকতে পারি নাই। সো আমি আসলে অনেক কিছুতেই থাকতে পারি না, অনেক কিছু মিস করেছি, আর অনেকগুলো নামও হয়তো বাদ গেল, সবার নাম তো আসলে সবসময় মনেও আসে না, বলাও যায় না। সো অনেক পারফর্মার ছিল, যে পারফর্মারদের কাছে হয়তো পৌঁছাইতে পারেনি, ওই আফসোসটা অফকোর্স থাকবে। বাট ওই দিন শেষে ভালো লাগাটা মনে রাখতে চাই যে অনেকের কাছে পৌঁছাইতে পারছি, যাদের কাছে হয়তো পৌঁছাইতে পারেনি কেউ, এবং কি যাদের গল্পটা হয়তো আমি মাঠে না থাকলে কেউ জানতো না, কেউ তুলে ধরতো না, সামনে আসতো না। সো ওই জায়গা থেকে একটা ভালো লাগা সবসময় থাকবে। এই পুরো জার্নিতে আসলে প্রত্যেক দিন নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, অনেক টাইপ চ্যালেঞ্জ আসছে। সো ওই সময় যখন কেউ আপনার প্রশংসা করে আপনার আসলে ভালো লাগে, অ্যান্ড আপনার মনে হয় যে সামনে আগানো উচিত, ওই মানুষগুলোর জন্য, যে মানুষগুলো আপনার প্রতি এত বিলিভ করতেছে, ওই মানুষগুলোর জন্য হলেও অনেক ভালো কিছু করার চেষ্টা করা উচিত। আমি সামি ভাইয়ের কথা বলবো স্পেশালি এই পর্যায়ে এসে, উনি মানে 2টা ভিডিওতে, একটা আব্দুর রাহিমকে নিয়ে করা ভিডিওতে আমার কথা বলেছিলেন, আরেকটা ভিডিওতে, যে ভিডিওতে ইস্তিওরা বোধহয় বিপিএলে ড্রাফটে ছিলেন না, পরের যখন ড্রাফটে এলেন ওই ভিডিওতে হয়তো উনি আমার ব্যাপারে বলেছিলেন। মানে আমার খুব ভালো লেগেছিল, উনি আমার ব্যাপারে এত ভালো মতো প্রশংসা করেছেন, উনি এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছেন যে আমি প্লেয়ারদের গল্পটা জানি, কত ভালো মতো খেলাটা ফলো করি, ঢাকার বাইরে গিয়ে ফলো করি। উনি একটা পর্যায়ে বলেছিলেন যে সিলেক্টর রিলেটেড আলাপে উনি আমার নামটা নিয়ে এসেছিলেন, সিলেক্টরদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে হয়তো কাজ করতে পারি, এরকম অনেক কিছুই তিনি বলেছেন। দেখেছি, ভালো লেগেছে, খুবই খুশি হয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। আবার মনে মনে এটাও ভেবেছি যে এত বছর ধরে আমি এনসিএল কাভার করি, হয়তো একমাত্র, অনেকে অন অ্যান্ড অফ কাভার করে, হয়তো পুরো টুর্নামেন্ট করে না, একটা ম্যাচ করে, 2টা ম্যাচ করে, 3টা ম্যাচ করে, বাট বছরের পর বছর প্রত্যেকটা ডোমেস্টিক লিগ
টানা কাভার করছি, বাট কখনো তো কেউ আসলে মানে ওই ক্রিকেট বোর্ড রিলেটেড কেউ তো কখনো আসলে এরকম একটা মেসেজও দেয়নি যে থ্যাঙ্কস ফর কাভারিং এনসিএল বা কাভারিং ডোমেস্টিক ক্রিকেট। সো যখন এটা ভাবি তখন সামি ভাইয়ের কথাগুলা মানে চেষ্টাই করি ভুলে যাওয়ার জন্য, কারণ এই কথাগুলো মনে রাখলে অনুপ্রেরণা পাবো, বাট মনে না রাখলে বোধহয় সামনে আগায় যাওয়াটা আরও সহজ হবে আমার জন্য। আমি কি পারি, কতটুকু পারি, আমার অ্যাবিলিটি কতটুকু, এই ব্যাপার নিয়ে আমার কখনো কখনো ডাউট ছিলই না, কোনোদিনও থাকবেও না ইনশাল্লাহ। আমি জানি আমি কি, আমি জানি আমার দৌড় কতটুকু, আমি জানি আমি প্লেয়ারদের জন্য কতটা চেষ্টা করি, আমি জানি আমার মোটিভটা কি। সো আমি আমার কাজ করে যাব ইনশাল্লাহ। কেউ ধন্যবাদ দিক বা না দিক, কেউ জানুক বা না জানুক, আমার কাজ ইনশাল্লাহ কখনো থেমে থাকবে না। উৎস মাহমুদ জার্নিটা আমি শুরু করছি, আমি একটা লক্ষ্য নিয়ে শুরু করছি যে আমি ন্যাশনাল টিম রিলেটেড কোনো ডিসকাশন করবো না ইনশাল্লাহ। মানে খুব জরুরি না হলে কখনোই মানে এই চেষ্টা করবো না যে আমি ন্যাশনাল টিম রিলেটেড কোনো ডিসকাশন করতেছি। হ্যাঁ, আমার ডোমেস্টিকের কেউ যাকে খুব শুরু থেকে পেয়েছে সে ন্যাশনাল টিমে গিয়ে খুব ভালো পারফর্ম করলে হয়তো তার ডোমেস্টিকের কোনো গল্প নিয়ে ডিসকাশন করতে পারি, বাট ওই জায়গাটা, ওই যে ন্যাশনাল টিম, ওই যে মিরপুর রিলেটেড কাজ, ওই যে বিসিবি রিলেটেড ব্যাপার, এই জায়গাগুলো থেকে আমি দূরে থাকতে চাই। আমি খুবই ছোট মানুষ, খুব সহজ সরল একটা মানুষ, খুব অনেস্টি দিয়ে চলাফেরা করি, খুব অনেস্টি দিয়ে কাজটা করি। আমার কাজ যারা দেখেন এখন বা যারা জানেন তারা দেখলে বুঝতে পারবেন যে আমি অনেক জায়গাতে হয়তো অনেকের চাইতে আলাদা, কিছুটা হলেও তো আলাদা অবশ্যই। সো আমি এটা অলওয়েজ মেনটেন করতে চাই, মেক শিওর করতে চাই যে আমি অনেস্টি দিয়ে কাজ করতেছি, আমি সততার সাথে আগায় যাচ্ছি, এবং আমি এমন একটা জায়গাতে আছি যেখানে আমার আশেপাশের প্রত্যেকটা মানুষ আমার মতো, প্রত্যেকটা মানুষ চায় উন্নতি, প্রত্যেকটা মানুষ চায় যে খুব ভালো কিছু হোক, ভালো কিছু জিনিস মানুষ জানুক, ভালো কিছু তুলে ধরুক সবাই। সো ওই জায়গা থেকে আমার আসলে, আমি যখন মানে এটা বলা উচিত না, আমি জানি এই কথাটা বলার পর কেউ শুনলে হয়তো আমার নিজের অজান্তেই অনেক শত্রুও তৈরি হয়ে যেতে পারে, বাট ওই ঢাকা কেন্দ্রিক যে কাজটা, ওই কাজটা মানে ওই জায়গাটা, মানে টোটালি যে জায়গাটা আমি ন্যাশনাল টিম রিলেটেড কাজ করতে যাচ্ছি বা বিসিবি রিলেটেড কিংবা ওই পাশে পুরো কাজটা, আমার ওখানে গেলে দম বন্ধ হয়ে আসে। আমার মনে হয় যে মানে অনেক কিছুই মনে হয়। সো আমি আসলে সব কিছু থেকে দূরে থাকতে চাই। আমি জানি আমার জার্নিটা অনেক ডিফিকাল্ট হবে, বাট আমি চাই শুধু এনসিএল না, শুধু বিসিএল না, শুধু ঢাকা প্রিমিয়ার লিগ না, আমি ফার্স্ট ডিভিশনে পৌঁছাইতে চাই, সেকেন্ড ডিভিশনে পৌঁছাতে চাই। আমি একদম খুব ছোট্ট একটা জেলার, খুব ছোট্ট একটা ইউনিয়নের যে ছোট্ট একটা মাঠে 2-3টা ছেলে মিলে প্র্যাকটিস করে ওই 2-3টা ছেলের কাছেও পৌঁছাতে চাই। আমি দেখতে চাই যে একদম প্রত্যন্ত একটা অঞ্চলের যেই একটা ছেলের স্বপ্ন দেখতেছে যে কেউ একজন হয়তো তার কাছে আসবে এবং তার গল্পটা তুলে ধরবে, তার মেধাটা তুলে ধরবে, তার সামর্থ্যটা তুলে ধরবে, এবং যখন সবাই তার সামর্থ্যটা জানবে তখন সে অনেক বড় একটা অপরচুনিটি পাবে, অনেক বড় কথাও। ওই ছেলেটার কাছে পৌঁছাতে চাই, ওই মানুষটার কাছে পৌঁছাতে চাই, ওই জায়গাটায় পৌঁছাতে চাই। অফকোর্স ডিফিকাল্ট হবে আমার জায়গা থেকে, আর যেহেতু এইসব ক্ষেত্রে গ্ল্যামার নাই, এইসব ক্ষেত্রে মানুষের আগ্রহ কম, সো স্বাভাবিকভাবে সব দিক দিয়ে আমি হয়তো অনেক ডিফিকাল্টিস ফেস করবো, অনেক কিছু ফেস করবো, বাট আমি একটা জিনিস জানি, একটা জিনিস বিলিভ করি যে আমি কাজটা আসলে ভিউয়ের জন্যও করি না, কাজটা আমি টাকা আসতে হবে, অনেক টাকা উপার্জন করতে হবে এই জন্য করি না। হ্যাঁ, টাকা দরকার, আমার মা বেঁচে আছে, আমার পার্সোনাল ফ্যামিলি আছে, সো তাদেরকেও হেল্প করার একটা জায়গা থাকে, বাট আদারওয়াইজ আমি খুবই শৌখিন একটা মানুষ। খুব আমি আসলে অনেক স্মৃতি জমিয়ে রাখতে চাই, অনেক গল্প জমিয়ে রাখতে চাই নিজের জন্য, অন্যকে বলার জন্য। আমি জানি আমার আজ এই প্রত্যেকটা দিন আমার জীবনে গল্প হবে, অ্যান্ড আমার এই প্রত্যেকটা দিন নিয়ে আমি অনেক আয়োজন করে মানুষের সাথে গল্প করতে পারবো। সো আমি জাস্ট এটাই চাই, এটা আমার প্যাশন। সো আপনারা সবাই দোয়া করবেন। অনেক গল্প হয়তো বললাম না, অনেক গল্প বলার হয়তো থাকতো, এখান থেকে ওখানে ছুটছি, একই দিনে দেখা গেছে ম্যাচ শেষ করে তৃতীয় দিনে কোনো জায়গায় ম্যাচ শেষ হয়ে গেছে, ওই দিন রাতে আমি হয়তো অনেক দূরের কোনো একটা মানে বিভাগে রওনা দিছি, পরের দিন যাই ওখানে কাভার করছি। সো মানে আমি এনসিএলটা এই মাঠ থেকে ওই মাঠ, ওই মাঠ থেকে ওই মাঠ সবখানে ছুটছি, অনেকের সাথে কথা বলছি, অনেকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সো আমি আমার জায়গা থেকে বেস্ট এফোর্টটা দিচ্ছি, অ্যান্ড আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও নিজের এফোর্ট বাড়াতে থাকবো, আমি আপনাদের জন্য কাজ করতে থাকবো। আমি জানি একটা কিছু সংখ্যক মানুষ আছে যারা হয়তো আমার কাজ পছন্দ করে, যারা চায় যে ইয়াং প্লেয়ারদের সম্পর্কে জানতে, যারা চায় ডোমেস্টিকের গল্পটা তুলে ধরুক, মানে কেউ তুলে ধরুক, যারা চায় যে ওই মানুষগুলোকে কেউ সামনে আনুক, ওই ক্রিকেটারদের বা ওই প্লেয়ারদের কেউ সামনে আনুক, যে প্লেয়ারদের গল্পটা আসলে সবার জানা উচিত। সো আমি এই কাজটা করে যাবো ইনশাল্লাহ। আর কেউ করুক না করুক, কেউ আমাকে হেল্প করুক না করুক, আমার পেছনে কেউ লাগুক না লাগুক, আমার নিয়ে কেউ ষড়যন্ত্র করুক, আমার অনেক শত্রু হোক, কিন্তু ইনশাল্লাহ আমাকে কোনোদিন কেউ আটকাতে পারবে না, অবশ্যই পারবে না ইনশাল্লাহ। সো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব কখনো এমন কিছু যাতে আমার দ্বারা না হয় যেটা আপনাদের নিরাশ করে। এবং আমি একটা জিনিস লাস্টলি বলতে চাই, আমি কাজ শুরু থেকে অনেক অনেস্টির সাথে করি,
খুবই অনেস্টির সাথে করি। আমার কাছে সততা সব কিছুর উপরে। আমি একটা জিনিস বিলিভ করি যে এই 1 মিনিট পরও আমি মারা যেতে পারি। সো আমি লাস্ট মোমেন্টেও খুব ভালো কিছু করতে চাই, অন্যের হেল্প করতে চাই, অন্যকে ভালো পরামর্শটাই দিতে চাই, অন্যের ভালোটাই চাই। সো আমার কাছে লাইফ সবসময় আর মাত্র 1 মিনিটের কিংবা আর মাত্র 1 সেকেন্ডের। সো যতটুকুই করি, যাই করি, এই জিনিসটা মাথায় রেখেই করি অ্যান্ড খুব সততার সাথে চলি। কখনো কেউ আমার নামে যদি খারাপ কিছু শোনেন কিংবা আমার কোনো কিছু যদি কারোর খারাপ লাগে, অফকোর্স আমাকে জানাবেন, আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন। কারোর সাথে যদি আমার পার্সোনাল সম্পর্ক থেকে থাকে, অফকোর্স আমাকে কল করবেন, শিওর হবেন। আমি এইটুকু বলতে পারি যে আমি খুব সততার সাথে চলাফেরা করি এবং চলতে পছন্দ করি। দোয়া করবেন সবাই যাতে আমি খুব অনেস্ট একটা মানুষ হিসাবেই লাইফটা শেষ করতে পারি এবং খুব অনেস্টির সাথেই জীবনযাপন করতে পারি। আমি জানি এই অনেস্টি টাইপ কথাগুলো অনেক বিগ স্টেটমেন্ট। আমি জানি যে আজকের পর থেকে হয়তো অনেকেই চেষ্টা করবে আমার অনেস্টিতে প্রশ্ন তোলার, অ্যান্ড আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। আমি সবাইকে এই চ্যালেঞ্জটাও দিতে চাই যে আপনারা আমার অনেস্টি নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন, আপনারা আমার অনেস্টি নিয়ে প্রশ্ন করেন। এটা আমাকে অনেক হেল্প করবে নিজের ভুলগুলোকে শুধরে নিতে, নিজেকে আরও বেটার পার্সন হিসেবে গড়ে তুলতেছো। জাস্ট আপনাদের কাছে একটা দোয়া চাই যাতে কখনো থেমে না যাই, কখনোই না। আমি যাতে যতদিন বেঁচে আছি, যে প্যাশন নিয়ে আমি কাজ করি, যে মানুষগুলোর পাশে আমি পৌঁছাতে চাই, সবার পাশে যাতে, সবার কাছে অবধি যাতে আমি পৌঁছাতে পারি। অ্যান্ড দোয়া করবেন একটা উৎস আজকে আছে, আরও 20, 25, 30টা উৎস যাতে আগামীতে তৈরি হয়। ডোমেস্টিকে যাতে অনেক অনেক মানুষ কাভার করে, অনেক রকম ফ্যাসিলিটিস থাকে। কোনো জার্নালিস্টকে যাতে হচ্ছে ডোমেস্টিক কাভার করতে গিয়ে এটা ভাবতে না হয় যে সে লাঞ্চ পাবে কি না, সে কোথায় বসবে, সে কোন জায়গা থেকে খেলাটা কাভার করবে। কোনো জার্নালিস্টকে যাতে প্রশ্নবিদ্ধ হতে না হয়। প্রত্যেকটা ডোমেস্টিক খেলাতে যাতে হচ্ছে জার্নালিস্টদের জন্য আলাদা ফ্যাসিলিটিস থাকে, সবসময় যাতে থাকে। যেই টাফ টাইমগুলো, যে কষ্টগুলোর মধ্যে দিয়ে গিয়ে আমি কাজ করতেছি বা আমরা করতেছি, এই জিনিসগুলো যাতে আগামীতে বদলায়। অনেক মানুষ আসুক, ওই জায়গাটাতে কাজ করুক। যেই প্লেয়ারদের ন্যাশনাল টিমের জার্সিতে দেখার জন্য মানুষ মারামারি করে একটা টিকিটের জন্য, ওই প্লেয়াররাই এনসিএলে আসে, খেলে, ফ্রিতে খেলে। আমাদের সাধারণ মানুষরা জানে না, কেউ খেলা দেখতে আসে না। কখনো কখনো এমন হয় যে মাঠে একমাত্র দর্শক আমি। এই দিনটাও বদলাক, বিসিবি ওইভাবে চিন্তাভাবনা করুক, ওইভাবে প্রচারণা করুক। মানে আমি একটা জিনিস কখনো বুঝি না যে প্লেয়ারটাকে দেখার জন্য আমি টিকিট কেটে মারামারি করতেছি, ওই প্লেয়ারটা আমার এলাকায় আসছে, আমি ফ্রিতে তাকে দেখতে পারবো এবং আমি জানিও না যে ওই প্লেয়ারটা আমার এলাকায় আসছে, এবং আমার মাঠে আমি দর্শকদেরও আনতে পারতেছি না। সো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। সো অনেক আফসোস থাকে, এই সব আফসোস নিয়ে আসলে গল্প করার সুযোগও কম, গল্প করতেও চাই না। জাস্ট অনেকের নাম হয়তো বলছি, ওই নামগুলা থেকে হচ্ছে অনেক নাম বাদও পড়তে পারে। যাদের নাম বাদ গেছে তাদের কাছে আমি মাপ চাচ্ছি, আপনারা কষ্ট পাবেন না। আর আমি পার্সোনালি এই জিনিসটা কখনো ভুলি না যে কারা আমাকে এক মুহূর্তের জন্য হেল্প করছে, এক মুহূর্তের জন্য আমার পাশে ছিল। সো এগেন দোয়া করবেন আমার জন্য, অ্যান্ড আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।